উত্তরের ঘন জঙ্গলের পাশে আলিশান বাড়িটার লিভিং রুমে সোফায় বসে আছেন শামসুল কাদের। পাশেই বসে আছেন তার ছোট মেয়ে রুমাইশা কাদের। এই বাড়িটা শামসুলের চাচাতো বোন রুনিয়া রহমানের শ্বশুর বাড়ি। যদিও শামসুল এখানে আসতে চায়নি, কিন্তু ইশতিয়াক আহমেদ রুনিয়ার স্বামী এক প্রকার জোর জবরদস্তি করেই তাকে এখানে এনেছেন। আজ 16 বছর পর বোনের বাড়িতে পা রাখলেন শামসুল কাদের। একসময় এই বোনের বাড়িতেই তিনি সারাটাক্ষণ পড়ে থাকতেন বোনের কাছে। রুনিয়ার নিজের কোনো ভাই নেই, আছে একটা বোন, তাই এই চাচাতো ভাইকেই নিজের ভাইয়ের মতো দেখেছেন সারাটা জীবন, এখনো দেখেন। রুনিয়ারও ভাই না থাকায় প্রথম সন্তান হওয়ার সময় শামসুল রুনিয়ার প্রেগন্যান্সি শেষের 4টা মাস রুনিয়ার কাছেই থেকেছেন। ওর সুবিধা অসুবিধা সবটা দেখেছেন। রুনিয়ার বোন তানিয়া দেশে থাকে না, স্বামী সন্তান নিয়ে তিনি দেশের বাইরে থাকেন। নিজের কোনো ভাই বোন না থাকায় রুনিয়া আর তানিয়ায় ছিলেন শামসুলের চোখের মণি। রুনিয়া ছোট হওয়ায় ওর প্রতি একটু বেশিই টান ছিল শামসুলের, যা নিয়ে তানিয়ার অভিযোগের শেষ ছিল না। রুনিয়া যখন সন্তান সম্ভবা ইশতিয়াক আহমেদ তখন নতুন চাকরি। রুনিয়ার শ্বশুর শাশুড়ি ভীষণ খারাপ ছিল, শ্বশুর তো থেকেও ছিল না। বাসায় একজন হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু একজন পুরুষ মানুষ না থাকলে বাড়িটা কেমন জানি অন্যরকম হয়ে যায়। রুনিয়াকে ডক্টরের কাছে আনা নেওয়া, সুবিধা অসুবিধা দেখা সবকিছু করতেন শামসুল কাদের, যার জন্য রুনিয়া আজও শামসুলের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার সেই ভাইয়ের এক দুর্ঘটনার কারণে আর তার বাসায় আসা হয় না। আর সেই দুর্ঘটনার কারণ রুনিয়ারই বড় ছেলে সাফওয়ান আহমেদ। রুমাইশা বাবার কাছে মাথা নিচু করে বসে আছে, লজ্জা লাগছে তার খুব। আজ কত বছর পর ফুপির বাড়িতে এসেছে সে। ছোটবেলায় তো সারাটাক্ষণ এখানেই পড়ে থাকতো রুমাইশা। ফুপি ছিল তার জান, ফুপির বাড়িতে হোক বা তার নিজের বাড়িতে, সারাক্ষণ ফুপির সাথে লেগে থাকতো রুমাইশা। আর ফুপিও রুমাইশাকে চোখে হারাতেন। নিজের মেয়ে না থাকায় রুমাইশার প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। শেষবার সেই কোন ছোটবেলায় এসেছিল ফুপির বাড়িতে বাবা মা আর রাফসান ভাইয়ের সাথে। সেইবার সাফওয়ান আর শাকিনের সাথে দুষ্টুমি করার সময় কিভাবে জানি সাফওয়ান তাকে কামড় দিয়ে ফেলে। প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে রুমাইশা। তার মনে আছে বাবা প্রচুর কাজ ছিল আর ফুপিও। মায়ের কোলের ভেতর শুয়ে মাঝে মাঝে পিটপিট করে তাকালেই সে দেখতে পেত তার পরিজনেরা দুঃখে ভারাক্রান্ত মুখ। সেবার সুস্থ হওয়ার পর থেকেই ফুপির বাড়িতে যাওয়া একেবারের জন্যই বন্ধ হয়ে গেল তার। কেউ আর ফুপির বাড়ির নামও নেয় না, বাবাও যেতে চায় না। অথচ ওর খুব মন খারাপ হতো ফুপির জন্য। ফুপিও তারপর খুব একটা আসতো না তাদের বাসায়, হয়তো বছরে একবার বা তাও না। আজ কতদিন পর ফুপির বাসায় এসেছে। সাফওয়ান আর শাকিনের সাথেও এরপর আর দেখা হয়নি। শাকিনের সাথে ফোনে মাঝে মধ্যে কথা হলেও সাফওয়ানের সাথে এরপর আর কোনো কথা হয়নি তার। আর এরপর সাফওয়ান নিজের পড়াশোনার জন্য সিঙ্গাপুরে চলে যাওয়ার পর ওর সাথে তো কোনো যোগাযোগই হয়নি আর রুমাইশা বা ওর পরিবারের। কোনো এক অজানা কারণে বাসার কেউই সাফওয়ানকে পছন্দ করে না, বিশেষ করে রুমাইশার মা আয়েশা খানম। কারণটা এখনো ওর অজানা। রুমাইশাকে এইভাবে চুপচাপ বসে থাকতে দেখে ইশতিয়াক আহমেদ রুমাইশাকে স্বাভাবিক করার জন্য বললে, রুমিমা, তুই এখানে মাথা নিচু করে বসে আছিস কেন? এতদিন পর ফুপির বাড়িতে এসেছিস, কোথায় মজা করবি, সবার সাথে কথা বলবি, তা না করে এখানে বসে আছিস সেই কখন থেকে? তোর ফুপি রান্নাঘরে আছে, ওইখানে যা, ফুপির সাথে গিয়ে গল্প কর। রুমাইশা অনুমতির জন্য শামসুল কাদেরের দিকে তাকালেন, কিন্তু শামসুল রুমাইশার দিকে তাকিয়ে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বললেন, থাক, এখন যেতে হবে না। তারপর ইশতিয়াক আহমেদকে বললেন, দোলা ভাই, আমরা এখন উঠব। আপাকে বলেন কোনো আয়োজন না করতে, বসতে গেলে তখন সন্ধ্যা হয়ে যাবে। শামসুলের কথায় ইশতিয়াক আহমেদ আহত দৃষ্টিতে তাকালেন। যে শামসুল তার অতি আদুরে বোনের জন্য সারাটাক্ষণ এই বাড়িতেই পড়ে থাকতো, সে এখন এই বাড়িতে 10টা মিনিটও বসতে চায় না। শামসুল তার শালক কম বন্ধু বেশি। রুনিয়ার সাথে তার বিয়ের পর শ্বশুর বাড়িতে যখন তিনি যেতেন তখন শামসুলের সাথেই সারাক্ষণ ঘুরে বেড়াতেন তিনি। বয়সে শামসুল তার থেকে কিছুটা ছোট হলেও বন্ধুর মতো ছিল তারা। তার বড় ছেলে সাফওয়ান গর্ভে থাকাকালীন রুনিয়ার জন্য রাত দিন এক করে ফেলত শামসুল কাদের। বিপদে আপদে সবসময় বন্ধুর মতো পাশে থেকেছে সে। বিপদ থেকে মোকাবিলায় ইশতিয়াকের সাথে ছায়ার মতো ছিল শামসুল, আর ইশতিয়াকও শামসুলের জন্য এমনটাই করত। কিন্তু এক দুর্ঘটনায় সবটা শেষ করে দিল। হাসি খুশি দুটো পরিবার কেমন যেন নিস্তেজ হয়ে গেল চরম সত্যটা জানার পর থেকেই। ইশতিয়াক কিছুক্ষণ থম মেরে বসে থেকে বললেন, ঠিক আছে, তোরা বস, আমি আপাকে পাঠাচ্ছি।
ইশতিয়াক উঠে বাইরে যেতেই 1 মিনিটের মাথায় রুনিয়া এসে উপস্থিত হলেন লিভিং রুমে। এসে শামসুলকে ধমকের সুরে বললেন, কি রে শামসুল, এতদিন পর আসলি, এসে যাবো যাবো করছিস কেন? মেয়েটাকে নিয়ে এসেছিস, দুদণ্ড বসতে দে অন্তত। নাস্তা প্রায় রেডি হয়ে গেছে আমার, নাস্তা করে তারপর যাবি। এরপর রুনিয়ার দিকে তাকিয়ে বললেন, রুমিমা, তুই আমার সাথে আয়, এখানে বসে থাকতে হবে না। রুমাইশা একবার শামসুলের দিকে তাকালো। শামসুল মাথা নেড়ে সম্মতি দিলেন। বোনের ওপর তিনি আর কথা বলতে পারলেন না। লিভিং রুম থেকে বের হয়ে রুমাইশা শাফিনকে দেখতে পেল। সদর দরজা দিয়ে কেবলই ভেতরে ঢুকছে সে। শাফিন তখন কলেজ থেকে ফিরেছে মাত্র। রুমাইশাকে দেখে শাফিন ছুটতে এসে রুমাইশার 2 হাত আঁকড়ে ধরল নিজের 2 হাতে। চোখ মুখে ওর আনন্দে ঝিলিক দিচ্ছে, মুখে হাসি যেন ধরছে না। উৎফুল্লতার সাথেও বলে উঠল, আপু, তুমি আমাদের বাসায় এসেছো কতদিন পর? পাশ থেকে রুনিয়া বলে উঠল, হ্যাঁ, ম্যাডামরা এসেছেন, এখনই আবার চলেও যাবেন। কথাটা শোনা মাত্রই শাফিনের চেহারা ঠিক যেভাবে দপ করে জ্বলে উঠেছিল ঠিক সেভাবেই নিভে গেল। বেজার মুখে বলল, কেন আপু, আজ চলে যেও না, থেকে যাও প্লিজ, কাল যেও না হয়। তুমি জানো বাসায় কারোর সাথে যে দুটো কথা বলবো তা কারো কোনো সময় নেই আমার জন্য। বাবা সারাদিন থাকেন অফিসে, আম্মা যেন সারাক্ষণ থাকেন রান্না করে। আর সাফওয়ান ভাইয়ার কথা তো বাদই দিলাম, সে বাড়িতে থাকা আর না থাকার সমান। আমি বাড়িতে যে কী বিপদে আছি তো তুমি জানো না আপু। সাকিনের কথা শুনে রুনিয়া মুচকি হেসে রান্নাঘরের দিকে এগোলেন আর রুমাইশাকে বললেন, তুই এদিকে আয় আমার সাথে, ও কথা শুরু করলে আর শেষ হবে না। তারপর শাফিনের উদ্দেশ্যে বললেন, আর শাফিন, তুই গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা রেডি করছি আমি। শাফিন বাধ্য ছেলের মতো কোনো বাক্য ব্যয় না করে রুমাইশার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। রুমাইশা গেল ফুপির পেছন পেছন। রান্নাঘরে গিয়েই ফুপিকে পেছন থেকে জড়িয়ে ধরল রুমাইশা। তারপর খুব আদুরে কণ্ঠে বলল, তোমাকে খুব মিস করি ফুপি। জানো, তুমি এখন আর আমাদের বাসায় যাও না আগের মতো। কত মজা হতো তুমি গেলে। আজ আমার পাটিসাপটা বানিয়ে খাওয়াও, তোমার হাতের পাটিসাপটা অনেক মজা। রুনিয়া রুমাইশার এমন কাণ্ড কারখানায় হেসে দিলেন, বলে উঠলেন, দেখো মেয়ের কাণ্ড দেখো, এত বড় হয়েছে তাও তার বাচ্চামি গেল না। ছাড়, এখন দিব বানিয়ে। তোর বাপ তো বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, মনে হচ্ছে আমার ছেলে এসে আবার তোকে কামড়ে আধমরা করে ফেলবে। আমার ছেলে কি এখনো ছোট আছে? রুমাইশার এবার সাফওয়ানের কথা মনে পড়লো। রুনিয়াকে জিজ্ঞেস করলো, আসলেই তো, সাফওয়ান ভাইয়াকে তো কোথাও দেখলাম না। ভাইয়া কোথায়? প্রতি উত্তরে রুনিয়া চুপ করে রইল। রুনিয়াকে চুপ থাকতে দেখে রুমাইশা আবারও জিজ্ঞেস করলো, আচ্ছা ফুপি, সাফওয়ান ভাইয়া আমাকে কামড়ে দিয়েছিল তো কি হয়েছিল? আমি এত অসুস্থ ছিলাম কেন? আমার মনে নেই স্পষ্ট। মা বা বাবাকে জিজ্ঞেস করলেও কিছু বলতে চায় না। রাফসান ভাইয়াও না, আমাকে তো ছোটবেলায় রাফসান ভাইয়াও কত কামড়ে দিয়েছে। ওই তখন তো আমার কিছু হয়নি, কেউ কিছু বলেও নি ভাইয়াকে। তাহলে সাফওয়ান ভাইয়া কামড়ে দিলে সবাই এরকম করলো কেন? রুনিয়ার চোখের কোণ চিকচিক করে উঠল। কি যেন বলতে গিয়েও গলায় আটকে গেল তার। কণ্ঠ কেমন যেন ভারী হয়ে আসছে। নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে রুনিয়ার পাশে থাকা নাস্তার ট্রেটা দেখিয়ে বলল, এটা নিয়ে লিভিং রুমে যা, আমি আসছি। রুমাইশা বুঝলো তার কথায় ফুপির মন খারাপ হয়েছে, কিন্তু কেন হয়েছে তা বুঝলো না রুমাইশা। অগত্যা ট্রেটা হাতে নিয়ে লিভিং রুমের দিকে এগোলো। কিন্তু লিভিং রুমে ঢোকার আগ মুহূর্তেই এমন কিছু কথা ওর কানে এলো ও ভাবতেই পারেনি। লিভিং রুমে ঢোকার আগ মুহূর্তে বাবা আর ফুপার কিছু কথা কানে এলো রুমাইশার। ফুপা থেমে থেমে বলছেন, দেখ শামসুল, ছেলে আমারও আজও অপরাধ বোধে ভুগছে। ওই ঘটনার পর থেকে ও নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছে। দেশে আসার পর থেকেও ও চিলেকোঠার রুমে থাকে, নিচেও আসে না। ওর মা ওর 3 বেলা খাবার দিয়ে আসে, কিন্তু ওর মা ওকে চোখে দেখে না কতকাল হলো তারও হিসাব নেই। রুনিয়ার সামনেও আসে না। ওই ঘটনায় আমরা যতটা না অবাক হয়েছি তার থেকেও বেশি অবাক হয়েছে সাফওয়ান। ও পুরোপুরি ভেঙে পড়েছিল, নিজেকে ও অভিশাপ মনে করত, হয়তো এখনো করে। আমার ছেলেটার জীবনটা শেষ করে দিল ওই লোকটা। আমি ঘৃণা করি ওকে।
বলতে বলতেই হু হু করে কাঁদতে শুরু করলেন ইশতিয়াক আহমেদ। শামসুল ইশতিয়াককে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়লেন। অনুতপ্ত হয়ে বললেন, দোলা ভাই, ভেঙে পড়বেন না। আমি বুঝতে পেরেছি আমারও উচিত হয়নি আপনাদের ওইরকম একটা সময় এভাবে ছেড়ে চলে যাওয়া, কিন্তু কি করব বলুন? আমার মেয়ের এই অবস্থা দেখার পর আমি আর নিজে কিছু ভাবতে পারিনি। রুমাইশা এসব শুনছে আর মনে মনে ভাবছে, কি চলছে এখানে? সাফওয়ান ভাইয়া কারোর সাথে কথা বলেন না কেন? এজন্যই কি সাফিন বলছিল যে ভাইয়া থাকা আর না থাকা সমান? আর ফুপ্পা কার কথা বলছেন? কাকে ঘৃণা করেন উনি? এই সব প্রশ্নই রুমাইশার মাথায় ঘুরপাক খেতে লাগলো। এমন সময় রুনিয়া পেছন থেকে বলে উঠলেন, কিরে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যা। রুমাইশা থতমত খেয়ে বলল। ভেতরে ঢুকে রুমাইশা টি টেবিলের উপর নাস্তার ট্রেটা রাখলো। রুনিয়া এসে বসলেন ইশতিয়াকের পাশে, আর রুমাইশা গিয়ে বসলো ওর বাবার পাশে। কি খবর ওদিকে? ভাবি কেমন আছে? রুনিয়া ট্রে থেকে খাবারের প্লেট শামসুলের দিকে বাড়িয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো। শামসুল প্লেট নিতে নিতে বললেন, খবর সব ভালো, তোর ভাবেও ভালো আছে আলহামদুলিল্লাহ। রুমির সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে সামনের মাসে, তাই ম্যাচ দেখতে এসেছি। রুমও বুকিং দিয়ে এসেছি। ফার্স্ট ইয়ারের পরীক্ষার সময় বাসা থেকেই যেত, কিন্তু পরীক্ষা দিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যেত অনেক, আর ক্লান্তির কারণে পড়তে বসতে পারতো না। তাই ভাবছি পরীক্ষার এই 1-2 মাস মেসেই থাকুক। রুনিয়া গর্জে উঠে বললেন, সে কি, আমরা এখানে থাকতে রুমি মেশে থাকবে কেন? ওর কি মেশের খাবার খাওয়ার অভ্যাস আছে? ও তো পরদিনই অসুস্থ হয়ে যাবে। শামসুল বোনের এহেন রূপ দেখে চুপসে গেল, বলল, না না কাট না, ওকে যেখানে রাখবো সেখানে রান্না করে খেতে হয়। মেসের খাবার খেতে পারবে না তা তো জানি, তাই এই ব্যবস্থা। রুনিয়া ভ্রুকুচকে বললেন, মানে কি? ওর পরীক্ষা আর ও পরীক্ষার পড়া না পড়ে রান্না বান্না করবে? তুই কি পাগল হয়ে গেছিস শামসুল? শামসুল কাদের বললেন, এছাড়া আর কোনো উপায় নেই। বাড়ি থেকে যাওয়া আসা করতে গেলে অনেক সমস্যা হয়, আর আমারও সময় হয়ে ওঠে না ওকে নিয়ে আসার। সাফওয়ানও বাড়িতে থাকলে না হয় ওকে বলতাম, কিন্তু ওরও এখন ভার্সিটিতে এক্সাম চলছে। রুনিয়া বললেন, রুমির যে কয়েকদিন পরীক্ষা আছে ও আমার এখানেই থাকবে, এর বাইরে আমি কোনো কথা শুনতে চাই না। এত বছর পরে মেয়েটা এসেছে, আমি ওকে কিছুদিন আমার কাছে রাখবো, এইটাই ভালো সুযোগ। শামসুল ইতস্তত হয়ে বললেন। কিন্তু আপা, রুনিয়া শামসুলকে কথা শেষ করতে দিলেন না, তার আগেই বলে উঠলেন, কোনো কিন্তু কিন্তু না। তুই যে এটা ভয় পাচ্ছিস সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার ছেলে আমার সামনেই আসে না। আর কোথায় রুমি, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। শামসুল বললেন, ঠিক আছে, আমি পরীক্ষার 2 দিন আগে ওকে এখানে দিয়ে যাব, তাহলে ম্যাচের বুকিংয়ের টাকাটা ফেরত নিয়ে আসি। রুনিয়া জিজ্ঞেস করলেন রুমাইশাকে। পরীক্ষা কবে থেকে? প্রতি উত্তরে রুমাইশা বলল, আচ্ছা ফুপ্পি। 2 তারিখ? তাহলে তো আর 9 দিন আছে। রুনিয়া শামসুলকে বলল, কোনো দরকার নেই রুমির এখন বাড়িতে যাওয়ার, আর তো 9 দিন আছে। এই কয়দিন ও নিজেকে এখানে কমফোর্টেবল করে নিক। তুই কালোর বই খাতা আর কিছু জামা কাপড় এনে দিয়ে যাস। শামসুল রুনিয়ার কথার বিরোধিতা করে বললেন, না আপা, তা হয় না। আর রুমির মাও এ ব্যাপারে জানে না, ও রাগ করবে ভীষণ। আর রুমি এত আগে এখান থেকে কি করবে? কমফোর্টেবল 2 দিনের ভেতরই হয়ে যাবে ও, তুই চিন্তা করিস না। কিন্তু রুনিয়া মানতে নারাজ। তিনি বললেন, আমি ফোন করছি আয়েশাকে, করে বলে দিচ্ছি যে রুমি আমাদের বাড়িতেই থাকছে। আমি যতটুকু পারি বুঝিয়ে বলবো। শামসুল তবুও তনুমনো করতে লাগলেন। এমন সময় শাফিন এলো। রুমির পাশে বসতে বসতে বলল, এত শোরগোল হচ্ছে কোন বিষয়ে? রুনিয়া শাফিনকে বললেন পুরো ঘটনা। শাফিনের মুখ আনন্দে ঝিলিক দিয়ে উঠল। ও রুমাইশার পাশ থেকে উঠে শামসুলের পাশে গিয়ে বসলো। এবার বসে শামসুলের হাত ধরে বলল, মামা রাজি হয়ে যাও না প্লিজ। মামিকে রাজি করার দায়িত্ব আমার আর মায়ের।
আর তুমি রাজি হলে আমিও রাজি। রাজি হয়ে যাও মামা, প্লিজ প্লিজ। এবার ইশতিয়াক আহমেদও একই কাজে অংশ নিলেন। তিনজনে মিলেই শামসুলকে রাজি হওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন। এমন সময় শামসুল বললেন, আচ্ছা, রুমি যা বলবে তাই হবে। রুমিমা, তুই কি চাস বল। তুই থাকতে চাইলে থাকবি, আর যেতে চাইলে যাবি। তোর কথাই শেষ কথা। সবাই রুমের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। সবার অগ্রচরে সাফিন রুমিকে চোখ টিপ মেরে ইশারা করলো থেকে যাওয়ার জন্য। রুমি মুখে কিছু বলল না, উঠে গিয়ে ফুপির পাশে বসে পড়ল। সবার মুখে ঝরঝরে হাসি ফুটে উঠল। শাকিন দুই হাত মুষ্টিবদ্ধ করে উপরে উঠিয়ে আবারও নিচে নামিয়ে নিঃশব্দে বলল, ইয়েস। শামসুল কাদের বললেন, ঠিক আছে, মেয়ে যখন বলেছে তখন আমি আর কি করার। আমি কালোর জিনিসপত্র দিয়ে যাব। এখন আমি উঠি। অতঃপর রুমাইশার দিকে তাকিয়ে বললেন, সাবধানে থাকিস মা। আর রুনিয়াকে বললেন, আমার মেয়েকে দেখে রাখিস। ওকে কিন্তু আমি তোর ভরসাতেই রেখে যাচ্ছি। রুনিয়া শামসুলকে আশ্বস্ত করে বলল, তুই কোনো চিন্তা করিস না, তোর মেয়ে আমার কাছে সেফ অ্যান্ড সাউন্ড থাকবে, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। শামসুল কাদের মেয়ের দিকে আর একবার তাকিয়ে গেটের দিয়ে এগোলেন বাড়িতে ফেরার জন্য। দোতলায় সাফওয়ানের রুমটা অনেকদিন ধরেই খালি পড়ে আছে। সাফওয়ান এখন চিলেকোঠার রুমে থাকে, তাই দোতলার খালি রুমটাই রুমাইশাকে গুছিয়ে দিল রুনিয়া। দেয়ালের পাশ ঘেঁষে ঘুমানোর জন্য একটা বেড, আর তার সাথে দেয়ালের পাশ ঘেঁষে একটা টেবিল চেয়ার। বিছানার শেষ প্রান্তে একটা ড্রেসিং টেবিল, আর পড়ার টেবিলের পাশে একটা ছোট্ট আলমারি। আপাতত এতটুকুই। রুমে রুমাইশার জন্য পড়ার সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিলেন রুনিয়া। রুমাইশার ডান পাশের রুমটা সাফিনের। রুনিয়া রুমাইশাকে অভয় দিয়ে বললেন, শাফিন অনেক রাত জেগে পড়ে, কিছু মাস পরেই ওর ইন্টারমিডিয়েট ফাইনাল এক্সাম। তোর ভয় করবে না? আর ভয় পেলে আমাকে আর শাফিনকে ডাকিস, আমি নিচেই আছি, দরকার হলে ফোন দিস। আর শাফিনকে আমি বলে দিচ্ছি, তুই যতক্ষণ জেগে থাকবি ততক্ষণ যেন শাফিনও জেগে থাকে। রুমাইশা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ফুপ্পি, আমার ভয় করবে না, আর করলেও তোমাকে জানাবো। আর অ্যাটাচ ওয়াশরুম আছে তো, আমার সমস্যা হবে না। রুমাইশাকে ঘুমাতে বলে রুনিয়া চলে গেলেন নিজের রুমে। সারাদিন অনেক ধকল গেছে রুমাইশার উপর দিয়ে। তাছাড়া বই খাতাও তো কিছুই আনা হয়নি তার, তাই উপায় না পেয়ে রুমাইশা ঘুমানোরই সিদ্ধান্ত নিল। সাফিনের ফোন এলো এমন সময়। ফোনের ওপাশ থেকে সাফিন বলল, ভয় পেলে আমাকে কল দিও আপু। রুমাইশা বলল, সমস্যা নেই শাফিন, আমি ভয় পাবো না। আমি এখনই ঘুমিয়ে যাব ভাবছি, তাই ভয় পাওয়ার আর কোনো অবকাশ থাকবে না। ঠিক আছে আপু, তুমি তাহলে ঘুমাও, আমি আর কিছুক্ষণ পর তারপর ঘুমাবো। বলেই ফোন কেটে দিল রুমাইশা। তারপর বিছানা ঠিক করে শুয়ে পড়ল। সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে করতে একসময় ঘুমিয়েও গেল। হঠাৎ ভারী কিছু মাটিতে পড়ার শব্দে ঘুম ভেঙে গেল রুমাইশার। রুমের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। রুমাইশা উঠে ঘড়ি দেখল 3টে বাজে। এই সময় কিসের শব্দ হলো? আর রুমের ভেতরে তো অন্ধকার কেন? ঘুমানোর সময় তো রুমে আবছা আলো ছিল। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর রুমাইশা অন্ধকারের কারণ বুঝতে পারল। বাড়ির পেছন সাইডে রুমাইশার রুমের জানালার কাছে একটা বাল্ব জ্বলছিল, কিন্তু এখন আর সেটা জ্বলছে না। তাহলে কি ফুপি বন্ধ করে দিল? কিন্তু ফুপি তো নিচ তলায়, বাল্বের সুইচ তো রুমাইশার দরজার পাশে। ফুপি তো এত রাতে লাইট বন্ধ করার জন্য আসবে না। আর আজ বাইরেও বেশ অন্ধকার, চাঁদ ওঠেনি, তার ওপর পেছনে ঘন জঙ্গল। তাহলে কি সাফিন বন্ধ করলো? সাফিনকে কি ফোন দিয়ে জিজ্ঞেস করবে একবার? কিন্তু এত রাতে একজন লোককে ফোন করে লাইট বন্ধ করেছে কেন জিজ্ঞেস করাটা রুমাইশার কাছে খুবই আজগুবি ঠেকলো। তাই ভাবলো সকালে জিজ্ঞেস করবে। লাইট মানুষ বন্ধ করতেই পারে, তাই আর 7 বাজ না ভেবে আবারও শুয়ে পড়লো। ভোরবেলা নামাজের পর রুমাইশা সাফিনের রুমের সামনে গেল। একটু খোলা বাতাসে যেতে হবে ওর, ছাদের দিকে গেলে মন্দ হয় না। চিলেকোঠায় সাফওয়ান থাকে, ওর সাথে তো এখনো দেখা হয়নি একবারও। সাফিন দরজার ছিটকিনি দেয়নি। একবার ভাবলো সাফিনের রুমে যাবে, কিন্তু পরক্ষণেই ভাবলো যতই সাফিন তার থেকে 2 বছরের ছোট হোক না কেন, ও তো এখন বড় হয়ে গেছে। হুট করে এখন তার রুমে ঢোকা যায় না। রুমে ফিরে আসলো রুমাইশা, এসে সাফিনের ফোনে কল দিল। সাফিন ঘুমের ঘোরে কে কল দিয়েছে না দেখেই ফোন ধরে রাগি কণ্ঠে বলল, কে রে, এত সকাল সকাল কল দিয়ে আমার ঘুমের 13টা বাজালি? কি বলবি তাড়াতাড়ি বল।
শাফিনের এমন কথাবার্তা শুনে রুমাইশার আক্কেল গুরুম। রুমাইশা ভ্রুকুটি করে বলল, এমনিতেই তো খুব ভদ্র সাজিস, তোর ভদ্রতার নমুনা তো পেয়ে গেলাম। রুমাইশার গলা শুনে শাকিন তড়াপ করে শোয়া থেকে উঠে বসলো। আমতা আমতা করে বলল, সরি আপু, আসলে আমার বন্ধু অয়ন এরকম সকাল সকাল ফোন দিয়ে ডিস্টার্ব করে, আমি ভেবেছি ও হবে, তাই এরকম বলেছি, তুমি কিছু মনে করো না আপু। তারপর অসহায় কণ্ঠে আবার বলল, আর মাকে যেন বলো না, তোমার সাথে এভাবে কথা বলে শুনলে মা আমাকে আর আস্ত রাখবে না। শাফিনের কথা শুনে হেসে দিল রুমাইশা। বলল, ঠিক আছে, বলবো না। এখন তুই আমার সাথে ছাদে চল। ছাদে যাওয়ার কথা শুনে শাফিন আটকে উঠল। বলল, ওরে বাবা, বাঘের খাঁচায় যেতে বলছো তুমি আমাকে? নিজে তো মরবে, সাথে আমাকেও মারবে। তুমি তো জানোই ভাইয়া কেমন, ছাদে মা ছাড়া আর কোনো জনমানবের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভাইয়া দেখলে আকাশে তুলে একটা আছাড় মারবে। কেন? ও আছাড় মারবে কেন? ছাদ কি ওর একার? আর আমরা তো আর ওর রুমে যাচ্ছি না, যাচ্ছি ছাদে। আর কতক্ষণেই বা থাকবো? 10 মিনিট না হয় সর্বোচ্চ, তারপর তো চলেই আসবো। কিন্তু রুমাইশার এত কথা শাফিনের মন গলাতে পারল না। ও বলল, না আপু, আমি যাব না। ভাইয়া যখন থাকবে না তখন যেও ছাদে, আমি তখন তোমার সাথে যাব। ও নাকি বের হয় না রুম থেকে, তা কোথায় যাবে আর কখন যাবে সেটাও বা বুঝবো কি করে? এই, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার রুমে আয়, ফোনে বক বক করতে ভালো লাগছে না। শাফিন ওপাশ থেকে বলল, যত আজ্ঞা মহারানী, আমি 5 মিনিটের ভেতর আপনার রুমে চলে আসছি। রুমাইশা আচ্ছা বলে ফোন রেখে দিল। মিনিট 7 পর শাফিন এলো রুমাইশার ঘরে। রুমাইশা একটা বালিশ কোলের উপরে নিয়ে দেয়ালে হেলান দিয়ে বাবু হয়ে বসে আছে। শাফিন এসে রুমাইশার সামনে বাম পাশে ঘেসে বসলো। কাল রাতে কি তুই বাইরের লাইট অফ করেছিলি? জানালা থেকে ইশারা করে বলল রুমাইশা। কই না তো, আমি লাইট অফ করিনি। এই লাইট মাঝে মাঝে আমিও দেখি, শেষ রাতের দিকে অফ থাকে। আম্মুকে জিজ্ঞেস করেছিলাম আম্মু করে কিনা, বললো যে করে না। তো আম্মু বলেছিল সাফওয়ান ভাইয়া করতে পারে। সাফওয়ানের কথা উঠতেই রুমাইশা বলল, ও হ্যাঁ, বল এইবার, সাফওয়ান ভাইয়া কোথায় যায় আর কখন যায়, আর বাড়িতে কি হচ্ছে সেগুলো বল। ফুপ্পি, ফুপ্পা, আপু সবার কথাবার্তা আমার কাছে মোটেও সুবিধা লাগছে না। তখন ফুপ্পাকে বলতে শুনেছিলাম যে ও ঘর থেকে বের হয় না, সেই কামড়ে দেওয়ার ঘটনার পর থেকে ফুপ্পি ছাড়া কারোর সামনে যায় না। তাহলে উত্তরে শাফিন বলল, আমিও জানি না আপু, ভাইয়াকে আমিও ভালোভাবে দেখিনি কতকাল তার ঠিক নেই। আম্মু তো আমাকে সাফ সাফ মানা করে দিয়েছে ছাদে যেতে, আর একবার গেছিলাম মানা করা সত্ত্বেও ভাইয়া সেই আকারে ধমক দিয়েছিল। তারপরে আম্মু কেলানি দিয়েছিল, তাই তারপর থেকে আর যায় না। ভাইয়া বাসায় না থাকলে যায়। কিন্তু সাফওয়ান ভাইয়া যায় কোথায়? ও, তুমি তো জানোই না, ভাইয়া তো এইমএম কলেজের বোটানি বিভাগের লেকচারার। কিন্তু ভাইয়া বাসায় বসে অনলাইনে ক্লাস নেয়। ভাইয়া কলেজে গিয়ে ক্লাস নেয় না, খুব প্রয়োজন হলে তখন ভাইয়া কলেজে যায়। সানগ্লাস চোখে দিয়ে, মুখে মাস্ক পরে, হাতে গ্লাভস পরে। এরপর ভাব নিয়ে শাকিন বলল, তাতেই আমার ভাইয়ের ওপর মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে, চেহারা না দেখেও। আর চেহারা দেখলে তো অজ্ঞান হয়ে পড়তো। জানোই তো আনমেরিড টিচার থাকলে মেয়েরা কি করে। রুমাইশা বিরক্ত হয়ে বলল, আজ এরা কথা বাদ দে, কাজের কথা বল। ভাইয়া তো শুনেছি সিঙ্গাপুরে এনইউএস পড়তো, তা এখানে এলো কেন? ওখানেই তো জবরদস্ত একটা জব পেয়েছে তো। শাফিন বলল, আমিও তো জানতাম তাই। ভাইয়াকে তো ওরা টিচার হিসেবে নিতে চেয়েছিল, রিসার্চারও হয়ে গেছিল ভাইয়া, কিন্তু কি একটা ঝামেলা হওয়ার পর ওরা নাকি ভাইয়াকে নেবে না বলেছে। ইভেন ভাইয়ার নামে কি একটা কমপ্লেনও করেছে, যার কারণে অন্য কোনো ইউনিভার্সিটি থেকে ভাইয়াকে নেয়নি। তাই আম্মু বলল দেশে চলে আসতে। দেশে এসেও ভাইয়াকে অনেক ভার্সিটি থেকে নিতে চেয়েছিল, কিন্তু ভাইয়ার শর্তে তারা কেউ রাজি নয়। তাই আম্মু বলল এমএম কলেজে অ্যাপ্লাই করতে আর কথা বলে দেখতে। ভাইয়া কথা বলেছিল, ভাইয়ার মতো ব্রিলিয়ান্টকে ওরা হাতছাড়া করতে চায়নি। তাই ভাইয়ার শর্তে ওরা রাজি হলো, আর ভাইয়াকেও নিয়ে নিল। আর তাছাড়া ভাইয়া অনলাইনে অ্যাব্রোডের অনেক স্টুডেন্টদেরও প্রাইভেটলি স্টাডি করায়, প্লাস ওর রিসার্চ ল্যাবও আছে। তো কোথায় আছে সেটা বলতে পারি না। রুমাইশা বলল, সাফওয়ান এমএম কলেজে জব নিল, আর তোরা আমাদের কাউকে বললি না?
সারাক্ষণ তো রুমেই থাকে, কলেজে গেলে না হয় জানতে পারতে। আর তুমি তো অন্য ডিপার্টমেন্টে, তাই জানারও কথা না। রুমাইশা বলল, আমি কলেজে থেকেও জানি না যে আমার এই ফুফাতো ভাই নাকি এখানে জব করে। শাফিন বেড থেকে নামতে নামতে বলল, সারাক্ষণ তো রুমেই থাকে, কলেজে গেলে না হয় জানতে পারতে। আর তুমি তো অন্য ডিপার্টমেন্টে, তাই জানারও কথা না। শাফিনকে নামতে দেখে রুমাইশা ওর হাত খপ করে ধরে ফেলল, বলল, তুই কোথায় যাচ্ছিস? আমার কথা এখনো শেষ হয়নি। শাফিন ধরা পড়ে গিয়ে আবারও ওর আগের জায়গায় বসে পড়ল। তারপর বলল, হ্যাঁ বলো, আর কি প্রশ্ন আছে তোমার? ভাইয়া কারোর সামনে আসে না কেন? আর এমনি ঢুকেই বা যায় কেন? তোর সামনেও আসে না, এটা কোনো কথা? বাইরের মানুষের সামনে না হয় নাই গেল, কিন্তু তুই তোর ভাই, তোর সামনে আসে না কেন? শাফিন এক হাত হাঁটুর উপরে ভর দিয়ে মুখ ঠেকিয়ে বলল, সেটা আমিও জানি না। মায়ের কাছে বাবার কাছে কতদিন জিজ্ঞেস করলাম, কিন্তু আমাকে কেউ কিছু বললই না। আর ভাইয়ের সাথে তো দেখাই হয় না। আমি আসলে এদের কেউ না, আমাকে এরা অনাথ আশ্রম থেকে এনেছে। রুমাইশা সিরিয়াস মুখ করে বলল, আমারও তাই মনে হয়। আচ্ছা তুই এখন যেতে পারিস, তোকে আর লাগবে না। কাজের বেলায় কাজই, কাজ ফুরালে পাজি। বলেই শাফিন খাট থেকে নেমে হন হন করে বাইরে চলে গেল। বিকেলের দিকে রুমাইশা আর শাফিন বেরোলো জঙ্গলের ভেতর ঘুরতে। দুপুরের একটু আগে এসে শামসুল কাদের রুমাইশার বই খাতা, কিছু জামা কাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে গেছেন। সেগুলো গোছগাছ করে গোসল করে খেয়ে একটু বিশ্রাম নিয়ে ওরা ভাবলো জঙ্গলটা একটু ঘুরে আসা যাক। রুমাইশার মনে পড়লো ছোটবেলার কথা। রুমাইশা যখন আসতো ওরা তিনজন মিলে জঙ্গলে ঘুরতে যেত, রুমাইশা, রাফসান আর সাফওয়ান। শাফিন তখন ছোট ছিল বলে ওকে নেওয়া হতো না। তিনজনে মিলে জঙ্গলের কিছুটা গভীরে যেত। সেখানে একটা ডোবা আছে, তার পানি অনেক স্বচ্ছ। ওই ডোবায় লাল শাপলা ফুটতো। রুমাইশা শুধু ফুল নিতে চাইতো। শাপলার গোড়ায় অনেক সময় সাপ পেঁচিয়ে থাকে, তাই রাফসানের খুব ভয় লাগতো ফুল তুলতে। কিন্তু সাফওয়ান ছিল অনেক সাহসী, আর সব থেকে বড় হওয়ায় তার উপরেই ছিল আবদার পূরণের ভার। সাফিন আর রুমাইশা হাঁটতে হাঁটতে সেই ডোবার কাছে এসে পৌঁছলো। জঙ্গলটা যেন আগের থেকে আরো বেশি ঘন হয়েছে। চারদিকে লতা পাতা আর ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ দিয়ে পরিপূর্ণ। ডোবার চারপাশে নানান রকমের জংলি ফুল ফুটে আছে। শাফিন জিজ্ঞেস করলো আর সামনে এগোবে কিনা। রুমাইশা এগোতে চাইলো আর একটু, বলল, চল আর একটু যাই। কতদিন পর এই জঙ্গলে এসেছি, আবার কতদিন পর আসবো তার ঠিক নেই। শাফিনও সম্মতি জানালো। কিছু দূর এগোনোর পর ওরা কিছুটা ফাঁকা একটা জায়গা দেখতে পেল। ওইখানে লতাপাতার পরিমাণ অন্য জায়গার তুলনায় অনেক কম। ঘাসও উঠে উঠে গেছে অনেক জায়গা থেকে। মনে হচ্ছে এইখানে কেউ নিয়মিত আসে এবং থাকে। ব্যাপারটা ওদের দুজনের কাছেই খুব অদ্ভুত ঠেকলো। তাছাড়া আশপাশটাও কেমন যেন গা ছমছমে, খুবই নির্জন। হঠাৎ করেই একটা ঝটকা শীতল বাতাস বয়ে গেল ওদের ওপর দিয়ে। শাফিনের গায়ের পশম দাঁড়িয়ে গেল যেন। শাফিন রুমাইশার দিকে ফিরে বলল, বাসে ফিরে চলো আপু, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা তেমন সুবিধা ঠেকছে না। রুমাইশাও সম্মতি জানিয়ে বাড়ি ফেরার জন্য পা বাড়ালো। তখনই রুমাইশার চোখ গেল তার ডান দিকে প্রায় 20 থেকে 30 হাত দূরে। রুমাইশার চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন হাঁটতে ভুলে গেছে সে। রুমাইশাকে এইভাবে দাঁড়িয়ে যেতে দেখে শাফিন ও রুমাইশার দৃষ্টি অনুসরণ করে তার ডান দিকে তাকালো। তাকিয়ে শাফিনের পিলে চমকে উঠল। শাফিন তাড়াতাড়ি করে রুমাইশার হাত ধরলো। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আপু, আমরা হয়তো অনেক বড় বিপদে পড়ে গেছি। এখনই এখান থেকে চলো, নইলে আজ হয়তো আর বেঁচে ফিরবো না। তখনই ঝোপের মধ্যে কিসের একটা আওয়াজ হলো। সাথে সাথে উল্টো দিকে ফিরে হাত ধরা অবস্থাতেই বাড়ির দিকে ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে ছুটতে লাগলো দুইজন। ভুলেও পেছনে তাকানোর সাহস করলো না। ডোবা পার হয়েও ছোটা থামালো না ওরা। ছুটতে ছুটতে সামনে যেতে যেতে যখন ওরা বাড়ির নাগালে এসে পৌঁছলো, তখনই ছোটা থামালো দুইজনে। রুমাইশা হাঁপাতে হাঁপাতে বসে পড়লো ঘাসের ওপর। শাফিনও বসলো পাশে। দুইজনেই হাঁপাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভয়ে নীল হয়ে গেছে রুমাইশা। ভয়ে ভয়ে আবারও একবার তাকালো তাদের ফিরে আসা রাস্তার দিকে। ছোটার সময় মনে হচ্ছিল কে যেন ওদের পিছু নিয়েছে, একদমই যেন পেছনে, হাত বাড়ালেই ছুতে পারবে। কিছুক্ষণ বসে থেকে নিজেদেরকে স্বাভাবিক করে নিয়ে দুইজনেই বাড়ির দিকে এগোলো। কিন্তু দুজনের কেউই টের পেল না যে ছাদের চিলেকোঠার রুম থেকে কেউ একজন ঈগলের মতো তীক্ষ্ণ চোখে তাদেরকে দেখছে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করার পর শাফিনের ডাক পড়লো ছাদে। রুনিয়া সাফওয়ানকে খাবার দিতে যাওয়ার সময় সাফওয়ান বলে দিয়েছে
সাফিন যেন এক্ষুনি ওর সাথে দেখা করে। রুনিয়া নিচে এসে সাফিনকে এই কথা বলতেই সাফিনের মুখখানা ফ্যাকাশে হয়ে যায়। আমতা আমতা করে রুনিয়াকে জিজ্ঞেস করে, আমায় কেন ডেকেছে মা? আমাকে তো ভাইয়া ডাকে না, আমি কি কিছু করেছি? রুনিয়া বললেন। সাফিন আর বাক্য ব্যয় না করে ছাদের দিকে এগোলো। চিলেকোঠা অবধি যাওয়া লাগলো না। ছাদে উঠে কয়েক পা ফেলার পরেই সামনে কাঙ্ক্ষিত অবয়ব দেখতে পেল সে। সাফিনের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে একজন লম্বা চওড়া পুরুষ। আবছা আলোয় তাকে বিশাল আকার দেখাচ্ছে। পরনে সাদা রঙের আন্ডারশার্ট আর কালো ট্রাউজার। পিঠের আর বাহুর উঁচু উঁচু হয়ে থাকা পেশির দিকে তাকালেই বোঝা যায় ফিজিক্যাল এক্সারসাইজের পেছনে যথেষ্ট সময় ব্যয় করা হয়। এই প্রথম সাফওয়ানকে শুট বুট ছাড়া দেখলো সাফিন। সাফিন মনে মনে ভাবল, সাফওয়ান ভাইয়া এত লম্বা কেন? আমাদের গোষ্ঠীতে এমন লম্বা কেউ আছে বলে মনে হয় না। আমি 5 ফুট 10, আব্বু 5.8 ফুট, দাদুও ছিল 5.10 ফুটের কাছাকাছি, আর সাফওয়ান ভাইয়া সে এক ধাক্কায় 6.4 ফুট। কার মতো যে হয়েছে আল্লাহ মালুম। সাফিনের ভাবনার ছেদ পড়ল এক গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠে। সাফওয়ান পেছন ফেরা অবস্থাতেই ভারী কি কণ্ঠে জিজ্ঞেস করলো, জঙ্গলে কেন গিয়েছিলি? সাফিন নমনীয় কণ্ঠে ধীরে ধীরে বলল, একটু ঘুরতে গেছিলাম। রুমি আপু বলছিল যে জঙ্গলের দিক থেকে একটু ঘুরতে যাবে, অনেকদিন যায়নি তাই। ফেরার সময় ছুটছিলি কেন? ছোটার কথা মনে পড়তেই সাফিনের ভয়েস চেঞ্জ হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, ভাইয়া আর বলো না, জঙ্গলের ভেতরের যে ডোবা আছে ওর থেকে কিছুটা সামনে গেছিলাম আমরা, কিন্তু ওখানে গিয়ে জঙ্গল কেমন যেন খুব হালকা মনে হচ্ছিল, যেন সেখানে কেউ বা কিছু যাওয়া আসা করে অনেক বা থাকে। আমরা যখন ওখান থেকে ফিরে আসবো তখনই দেখি আমাদের থেকে খানিকটা দূরে কিছু একটা খোলস, সাপের খোলসের মতো, কিন্তু সেটা সাপের খোলসের থেকেও সাইজে অনেক বড়, আর পুরো নিশ্চিত ওইখান থেকে বড় সাইজের অজগর থাকে, নয়তো অন্য কিছু। সাফিন আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সাফওয়ান ওকে থামিয়ে দিয়ে কড়া গলায় বলল, আমি যেন আর কখনো তোদের কাউকে জঙ্গলে যেতে না দেখি, আর খুব প্রয়োজনে গেলেও ডোবার ওই পাশে যাবি না, মনে থাকে যেন কথাটা। আর রিমু কখন এসেছে? বাকিরা রুমাইশাকে রুমি বলে ডাকলেও সাফওয়ান ওকে রিমু বলে ডাকে। ছোটবেলায় এর কারণ জিজ্ঞেস করলে বলতো, সবাই ওকে যা ডাকে আমিও তাই ডাকবো কেন? তাহলে অন্য সবার আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? তখন বাকিরা মজা করে বলতো, কেন তুই কি স্পেশাল? সাফওয়ান দ্বিগুণ জোরে বলতো, হ্যাঁ আমি স্পেশাল। গত পরশু এসেছে রুমি আপু বিকেলবেলা। বলল সাফিন। প্রতি উত্তরে সাফওয়ান কিছু বলল না, চুপ করে থাকলো। তারপর কিছুক্ষণ পর সাফিনকে চলে যেতে বলল। সাফিন সাথে সাথেই নিচে চলে আসলো। রুমাইশা এতক্ষণ নিচেই ছিল। সাফওয়ান কি বলেছে সেটা শোনার জন্য অপেক্ষা করছিল ও। সাফিন নিচে এলেই ও গিয়ে জিজ্ঞেস করলো সাফওয়ান কি বলছিল। সাফিন সবটা খুলে বলল। সাফওয়ান ওর কথা জিজ্ঞেস করেছে শুনেই ওর বুকের ভেতরটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো, কেমন যেন একটা সুখ অনুভূতি। ও তো ভেবেছিল সাফওয়ান হয়তো ভুলেই গেছে রুমাইশা নামেও কেউ একজন আছে। তারপর দুইজনের কথা শেষ করে যে যার মতো রুমে চলে গেল। রাতে পড়া শেষ করতে করতে 2টো বেজে গেল। সাফিন আজ দ্রুত ঘুমিয়ে পড়েছে। ওর শরীরটা সন্ধ্যা থেকেই একটু ম্যাচ ম্যাচ লাগছে। রুমাইশা ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো। আজ আর বাইরের লাইটটা কেউ অফ করেনি। রুমাইশা শুয়ে শুয়ে ভাবতে লাগলো। সাফওয়ান ছিল বদমেজাজি আর একরোখা। ছোটবেলায় প্রচুর মারদাঙ্গা করার স্বভাব ছিল ওর, যাকে তাকে মেরে বসতো। একবার ওরা 3জন পৌর পার্কে খেলার সময় একটা মেয়ে রুমাইশার চুল টেনে ধরেছিল। রুমাইশার সে কি কান্না! বছর 4-এর রুমাইশা তখন ছিল সাফওয়ানের কলিজার টুকরো। সাফওয়ান তখন 12 বছরে পড়েছে আর রাফসান 9। রাফসান রুমাইশার কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়লে সাফওয়ান গিয়ে মেয়েটাকে কষিয়ে দিল একটা থাপ্পড়। মেয়েটা হয়তো বছর 6-এর হবে। গালে পুরো 4টা আঙুলের দাগ বসে গেল মেয়েটার। এদিকে মেয়েকে চড় দিয়েছে দেখে সেই মেয়ের বাবা মা এসে সাফওয়ানের সাথে ঝামেলা বাঁধিয়ে দিল। রুনিয়া রহমান ছিলেন তখন সেখানে। মেয়ের মা বলে গেল, ছেলেকে এখনো শাসন করুন, নইলে ছেলের বিগড়ে যেতে সময় লাগবে না। রুমাইশা নিজের মনে মনেই হাসলো। সাফওয়ান ভাইয়া কত কেয়ারিং ছিল ওর প্রতি। এইসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে গেল সে। হঠাৎ করেই ভারী কিছু পড়ার শব্দে আজও জেগে উঠল রুমাইশা। আজ রুমের ভেতর খুটখুটে অন্ধকার। বাইরের আলোটা কেউ অফ করে দিয়েছে। সাফিন বলেছিল সাফওয়ান ভাইয়া বন্ধ করতে পারে,
কিন্তু ও তো থাকে চিলে কোঠায়, ও কেন এত রাতে এসে লাইট বন্ধ করবে? রুমাইশা উঠল, কৌতূহল বশত জানালার কাছে গিয়ে পর্দাটা উঁচু করলো। গ্লাস খুললো না, শব্দটা এদিক থেকেই আসছে। আজ চাঁদের আলো আছে অল্প, জঙ্গলের দিকে তাকাতেই কেমন যেন ভয় ভয় লাগছে। হঠাৎ রুমাইশার চোখ গেল একটা অবয়বের দিকে। কেউ একজন হেঁটে হেঁটে জঙ্গলের দিকে এগোচ্ছে। রুমাইশা খেয়াল করে দেখলো অবয়বটা জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল। রুমাইশা খুব ভয় পেল। রুমাইশা এইসব ভাবতে ভাবতে পর্দা টেনে দিয়ে আবারও বেডে এসে বসলো। এত রাতে কেউ কেন জঙ্গলে যাবে সেটা কিছুতেই ওর মাথায় আসলো না। রুমাইশা ভাবলো, উঠেছেই যখন, আজান দিতে তো বেশি দেরি নেই, তাহলে একটু পড়াশোনা করে নামাজ পড়ে তারপরে ঘুমাবে। বেডে থেকে নেমে রুমাইশা পড়ার টেবিলে গেল। সকালে রুনিয়া খাবার খাওয়ার জন্য ডাকতে আসলে দেখলেন রুমাইশার এখনো দরজা খোলেনি। দু একবার আস্তে করে নক করলেন তিনি দরজায়, কিন্তু রুমাইশা কোনো সাড়া শব্দ দিল না। অগত্যা তিনি শাফিনকে ডাকতে গেলেন। শাফিন তখন ফ্রেশ হয়ে বের হলো। রুনিয়াকে দেখে শাফিন বলল, রুমি আপুকে ডেকো না মা। আপু ভোরবেলা আমাকে মেসেজ দিয়েছে যে আপু ভোরের দিকে ঘুমিয়েছে। আপুকে যেন না ডাকা হয়, আপু একেবারে দুপুরের খাবার খাবে। রুনিয়া আচ্ছা বলে শাফিনকে নিচে যেতে বলে নিজেও চলে গেল। দুপুরের খাবার সময় রুমাইশা শাফিনকে বলল, শাফিন খাওয়া শেষ করে আমার রুমে আসবি, তোর সাথে কথা আছে। শাফিন মাথা নেড়ে বোঝালো সে যাবে। রুমাইশা আগে আগে খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। শাফিন কিছুক্ষণ পর রুমাইশার রুমে এলো, চেয়ার টেনে বসে বলল, বলো আপু, কিছু হয়েছে? রুমাইশা চিন্তিত ভঙ্গিতে বলল, আমি কাল রাতে কাউকে দেখেছি জঙ্গলের ভেতরে যেতে, প্রায় 3:30টার দিকে। লোকটা অনেক লম্বা ছিল, ছেলে কি মেয়ে জানি না, তবে ছেলেই হবে। এরকম লম্বা মেয়ে তো সচরাচর দেখা যায় না। রুমাইশার কথা শুনে শাফিন বসা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো। আপু, তোমার মাথাটা গেছে। কাল অনেক রাত জেগে পড়েছো, আর ঘুম কম হয়েছে বলে তুমি এরকম ভুলভাল দেখছো। নইলে কারোর বুকের এত পাটা হয়নি যে উত্তরের জঙ্গলে একা একা যাবে, তাও রাত 3টেয়। তোমাকে আমি একটা ভালো বুদ্ধি দিই, তুমি আজ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। 11টার পরপরই সারা রাত ঘুমাবে, তাহলে কাল সকালে দেখবে তোমার মাথা ঠিক হয়ে গেছে। বলে শাফিন খিক খিক করে হাসলো। রুমাইশা বিরক্ত হয়ে শাফিনের মাথায় একটা গাঁটটা দিল, বলল, বিশ্বাস তো করিস না আমার কথা। আমি না হয় কয়দিন পর চলে যাব, তোরা তো এখানেই থাকবি। কবে দেখিস তোকে জানালা দিয়ে হাত বাড়িয়ে নিয়ে চলে যায়। আর তোর ভাই তো চিলে কোঠায় একা একা থাকে, ওকে আগে নিবে। বলে রুমাইশা মুখ বেঁকালো। রুমাইশার কথার ভঙ্গি আর মুখের বেঁকানো দেখে শাফিন শব্দ করে হাসলো। তারপর গলা নামিয়ে 32 পাটি দাঁত বেরি করে বলল, আমার ভাইকে নিয়ে যাবে তো তোমার কি? খুব চিন্তা করো তো দেখি আমার ভাইকে নিয়ে। আম্মু বলেছি আমাকে, ভাইয়া তোমার জন্য কী কী করতো ছোটোবেলায়, আর তুমি ভাইয়াকে ছাড়া কিছু না কি বুঝতে না। এখন কি সেরকম কিছু আছে নাকি? হুম। দুই ভ্রু নাচালো শাফিন। লজ্জায় কান গরম হয়ে গেল রুমাইশার। হাতের কাছের বালিশটা ফেলে দিয়ে শাফিনকে মারলো আর চেঁচিয়ে বলল, অসভ্য, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা, আর আসবি না কখনো। শাফিন হাসতে হাসতে দৌড় দিয়ে নিচের রুমে চলে গেল। রুনিয়া, রহমান, শাফিন আর রুমাইশার চিল্লা চিল্লি হাসাহাসি শব্দ এতক্ষণ শুনছিলেন রান্নাঘর থেকে। অজান্তেই এক ফোঁটা পানি টুক করে গড়িয়ে পড়ল রুনিয়ার চোখ থেকে। আজ সাফওয়ান স্বাভাবিক থাকলে সেও কত মজা করতো এদের সাথে, হাসি আড্ডা দিয়ে মাতিয়ে রাখতো বাড়িটাকে। কিন্তু এক নরপশুর জন্য আজ তার ছেলের জীবনটা এত কোনো আনন্দ নেই। যা আছে শুধু এক বুক কষ্ট আর হতাশা। রুনিয়া ভেবে পায় না কি এমন পাপ করেছিল সে, যার জন্য তার ছেলের জীবনটা এমন হলো। ছেলেটাকে চোখের দেখাটাও দেখতে পায় না, ছুঁয়ে দেখতে পারে না। একজন মায়ের নিজের সন্তানকে দেখতে না পারার, ছুঁতে না পারার চেয়ে কষ্টের আর কিছুই হতে পারে না। শাড়ির আঁচল দিয়ে আবারও নিজের চোখ মুছে নিলেন রুনিয়া। আজ রুমাইশা সত্যি সকাল সকাল ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। শাফিনের কথা মতো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ল। ভোরবেলা তাড়াতাড়ি উঠে নামাজ শেষ করে তারপর পড়বে ভাবলো। 2টার দিকে খুব বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল ওর। গা ঘেমে গেছে, জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করছে গলা থেকে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পড়ার টেবিলে ওর পানির বোতল থাকে। উঠে গিয়ে পানির বোতলটা হাতে নিল রুমাইশা, কিন্তু বোতলটা খালি। রাতে খেয়ে বোতলে পানি ভরতেই ভুলে গেছে ও। একবার ভাবলো থাক সকালে খাবে, কিন্তু অস্বস্তি হচ্ছে প্রচণ্ড, না খেলেই নয়। বোতলটা নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলো রুমাইশা। হল রুমে কোনো আলো নেই। রুনিয়া, রহমান ঘুমানোর সময় আলো বন্ধ করে দিয়ে যায়।
অন্ধকার হলেও পুরোপুরি অন্ধকার নয়, আবছা আবছা আলোতে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। তাই রুমাইশা আর আলো জ্বালালো না। হল রুমের একপাশে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের পেছনেই রান্নাঘর। রুমাইশা গিয়ে ডাইনিং টেবিলের উপরে রাখা জগ উঁচু করে বোতলে পানি নেওয়ার জন্য। তখনই রান্নাঘরের ভেতর থেকে কিসের একটা শব্দ হলো। রুমাইশা চকিতে তাকালো রান্নাঘরের দিকে, বোতলটা আস্তে করে নামিয়ে রাখলো টেবিলের ওপর। রান্নাঘরে কেউ একজন আছে, তার বিভিন্ন মুভমেন্টের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু আলো বন্ধ কেন? রান্নাঘরে তো হল রুমের মতো আবছা আলো নেই, পুরোটাই অন্ধকার। দিনের বেলাতেও রান্নাঘরে আলো জ্বালাতে হয়, নয়তো তেমন দেখা যায় না কিছু। এত রাতে রান্নাঘরে কে থাকতে পারে? রুমাইশা এসে ডাইনিং টেবিলের বাম পাশের দেয়াল ঘেঁষে দাঁড়ালো। এইখান থেকে রান্নাঘরের ভেতরটা কিছুটা দেখা যায়, কিন্তু অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। এমন সময় রান্নাঘরে থাকা ফ্রিজের দরজাটা কেউ খুললো। ফ্রিজের আলো এসে সেই ব্যক্তির উপর মুখের চেহারার এক পাশে পড়তেই চেহারাটা আলোকিত হলো, কিন্তু রুমাইশা লোকটার মুখ দেখতে পারছে না। কিন্তু লোকটার উচ্চতা দেখে রুমাইশার চোখ কপালে ওঠার উপক্রম। ওরে বাবা, এ তো ফ্রিজের থেকেও লম্বা মনে হচ্ছে। মানুষ তো জিনফিন নয় তো, আবার রাতের বেলা হয়তো খিদে লেগেছে তাই খেতে এসেছে। নিজের আজগুবি চিন্তায় নিজেই নিজের মাথায় গাঁটটা মারলো রুমাইশা। তারপর ভাবলো, সাফওয়ান ভাইয়া নয়তো। ভাইয়ার খিদে লাগতে পারে, কিন্তু ভাইয়া এত লম্বা হবে? লোকটা ঠান্ডা পানির বোতল বের করলো ফ্রিজ থেকে। তারপর বোতলের মুখ খুলে বোতল উঁচু করে ঠক ঠক করে পানি খেলো। তারপর ঝুঁকে দাঁড়িয়ে ডিপ ফ্রিজের দরজা খুললো। তারপর সেখান থেকে ভ্যানিলা আইসক্রিমের একটা বক্স বের করলো নিঃশব্দে। বক্সের মুখটা খুলে এদিক ওদিক চোখ বুলিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। রুমাইশা বুঝলো চামচ খুঁজছে। কিছুক্ষণের ভেতর চামচ পেয়েও গেল, কিন্তু হঠাৎই সেই লোকটার সিক্স সেন্স ধারে কাছেই কারোর উপস্থিতি টের পেল। আর সাথে সাথেই সে ধাম করে ফ্রিজের দরজাটা বন্ধ করে দিল। তড়িৎ গতিতে তার আন্ডার শার্টের বুকের কাছে থাকা কালো রঙা মোটা গ্লাসের ডার্ক গগলসটা চোখে পড়ে নিল। আবারও খুটখুটে অন্ধকারে ডুবে গেল রান্নাঘরটা। চারিদিকে এখন পিনপতন নীরবতা। রুমাইশা ভেবে পেল না কি করবে ও এখন। লোকটা কি ওকে দেখে ফেলেছে? কিন্তু ও তো মিশমিশে অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আছে, যেন ওকে দেখা না যায়। তাহলে লোকটা ওকে দেখবে কিভাবে? রুমাইশার এই ভাবনার ভেতরেই রান্নাঘর থেকে ভেসে আসলো একটা কঠিন গমগমে কণ্ঠস্বর। রিমু? সাফওয়ান ভাইয়া, তুমি? রুমাইশা অবাক হলো। সাফওয়ান যে এতটা লম্বা হবে তাও ভাবতেই পারেনি। সাফওয়ানের দিকে কিছুটা এগিয়ে এসে রুমাইশা বলল, খিদে পেয়েছে তোমার? কিছু করে দিব? সাফওয়ান তার গাম্ভীর্যতা বজায় রেখেই উত্তর দিল, না। তারপর কিয়ৎক্ষণ চুপ থেকে প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস? পানি শেষ হয়ে গিয়েছিল ভাইয়া, তাই নিতে এসেছিলাম। তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? আমি তো পুরো ভয় পেয়ে গেছি। গলা নামিয়ে বলল রুমাইশা। রুমাইশার প্রশ্নগুলোকে পুরোপুরি উপেক্ষা করে সাফওয়ান বিরক্তি নিয়ে বলল, পানি শেষ হয়ে গেছে সেটা ঘুমানোর সময় চোখে দেখিসনি? আর সারা শব্দ না দিয়ে ভূতের মতো এখানে দাঁড়িয়েছিলি কেন? শুধু আকারেই বড় হয়েছিস, বোধ বুদ্ধি কিছু বাড়েনি তোর? ইডিয়েট কোথাকার। সময়ের কাজ সময়ে করে রাখতে পারিস না? তারপর ধমক দিয়ে বলল, পানি নিয়ে এক্ষুনি নিজের রুমে যা। সাফওয়ানের এমন ব্যবহার রুমাইশা একদমই আশা করেনি। এতগুলো বছর পর দেখা হলো ওদের, আর সাফওয়ান এমন ব্যবহার করলো ওর সাথে। বোতলে পানি ভরে মাথা নিচু করে সিঁড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ালো রুমাইশা। তখনই সাফওয়ানকে পেছন থেকে দাঁতে দাঁত চেপে বলতে শুনল, গাধা ছিল আর গাধাই রয়ে গেছে। আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না রুমাইশা, ছুটতে চলে এলো নিজের ঘরে। এত খারাপ ব্যবহার করার মতো কি করেছে ও? চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। মন খারাপের বস্তা নিয়েই আবারও বিছানায় গেল। ঘুমিয়ে যাওয়ার পর্যন্ত শুধু সাফওয়ানের বলা কথাগুলো মাথায় ঘুরতে থাকলো ওর। সকালবেলা নাস্তার টেবিলে বসে রুমাইশা রুনিয়াকে বলল, ফুপি, আমার একটু কলেজ যেতে হবে। পয়েন্ট্রির কিছু নোটস দিয়েছে স্যার, সেগুলো আনতে যাব। রুনিয়া গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, একা একা যাবি? সাবিনকে পাঠাবো তোর সাথে? না ফুপি, আমি একাই যেতে পারবো, সমস্যা হবে না। রুনিয়া বললেন, আজ কিন্তু রিক্সাওয়ালারা ধর্মঘট করেছে। তোর ফুপা বলছিল রাস্তায় রিক্সা পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। রুমাইশা খেতে খেতে বলল, তাহলে সাবিনকে বল আমাকে দিয়ে আসতে।
সাফিন তখন সেজে গুজে ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। রুমাইশার কথা কানে যেতেই ও নামতে নামতেই বলল, আমার আজ সময় হবে না, আমার এক্সাম আছে 10টায়। আমি ফিরে এসে খাবো মা। বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেল। ওকে এমন তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে রুনিয়া রুমাইশাকে বলল, তাহলে তোর ফুপাকে বলি বাইকে করে দিয়ে আসবে তোকে। রুমাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুনিয়া সাফওয়ানের জন্য নাস্তা রেডি করে নিয়ে সেটা দিতে ছাদের দিকে এগোলেন। মিনিট 2 পরেই ফিরে এসে বললেন, সাফওয়ান আজ কলেজে যাচ্ছে। আজ নাকি কলেজে গাজীপুর থেকে কিছু লোকজন আসবে, তাই সব শিক্ষককে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। তাহলে তুই ওর সাথে যা নাকি। খাওয়া থেমে গেল রুমাইশার। মুখ শুকনো করে রুনিয়াকে জিজ্ঞেস করলো, ভাইয়া আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে? না, আমি বলিনি ওকে তোর ব্যাপারে এখনো। ও যখন নিচে নামবে তখনই বলবো। তাহলে আর না করার সুযোগ পাবে না। তুই দ্রুত খেয়ে রেডি হ। রুমাইশা তখন অসহায় কণ্ঠে বলল, ভাইয়া আমাকে নিয়ে যেতে রাজি হবে না ফুপি, তুমি ফুপ্পাকে বলো। আরে বলেই তো দেখি না, ও না নিয়ে গেলে তখন তোর ফুপাকে বলবো দিয়ে আসতে।